তারেক রহমান একটি বিরাট জনগোষ্ঠীকে কিন্তু এই মোনাজাত ধরার মধ্য দিয়ে হতাশ করেছেন। এখন অনেকেই বলবে এই মোনাজাত ধরার মধ্যে কি অসুবিধা আছে? আপাতত কোনো অসুবিধা নেই। কিন্তু ইন লং টার্ম এটা বিরাট বড় অসুবিধা। দেখুন, এই এই বিএনপি আমাদের সংবিধানের মৌলিক পরিবর্তন করেছিল। সেখানে তারা ইসলামিকীকরণ করেছিল। এখন যখন প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মোনাজাত ধরেন, এটি পরবর্তীতে রাষ্ট্রীয় শিষ্টাচারের অংশ হিসেবে তারা তৈরি করে নেয় কিনা, এটি কিন্তু এই ভাবনাটি অমূলক নয়। এবং সেটি যদি হয়ে থাকে তাহলে দেখুন, তিনি যে প্রথম দিনের ভাষণে তিনি বলেছিলেন এই দেশটি সব মানুষের, সব ধর্মের, সব মতের মানুষের। তাহলে তিনি মুখে একটি বলছেন, কর্মকাণ্ড করছে কিন্তু আরেকটি, ওই ইসলামিকীকরণের দিকেই তিনি অগ্রসর হচ্ছেন। আমরা যে বাঙালি জাতি, আমাদের জাতীয়তাবাদের যে উন্মেষ ঘটেছিল 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, এবং এই আমাদের জাতিসত্তার উন্মেষের জন্য যারা বুকের তাজা রক্ত দিয়েছিলেন, জীবন ত্যাগ করেছিলেন, শহীদ হয়েছিলেন, শুধুমাত্র তাদের জন্যই, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের জাতিগত শ্রদ্ধা নিবেদন। এটি কোনো মুসলমান ধর্মের কোনো বিষয় নয়, হিন্দু ধর্ম, অন্যান্য ধর্মাবলম্বীর কোনো বিষয় নয়। সেই কারণে এটি যে আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের জাতিসত্তার উন্মেষের জন্য যারা অবদান রেখে গেছিলেন, শুধুমাত্র তাদের কথা স্মরণ করে এই স্মৃতিস্তম্ভ, যেটি আমাদের বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়ে সারা পৃথিবীতে আমরা যে একটি স্বতন্ত্র জাতি, আমরা ভারতীয় নই, আমরা পাকিস্তানি নই, আমরা বাঙালি জাতি। এই জাতীয়তা বোধ থেকেই কিন্তু 1971-এ আমাদের মুক্তিযুদ্ধ এবং তার মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রীয় মর্যাদা বা রাষ্ট্র হিসেবে, দেশ হিসেবে বিশ্বে আমরা আমাদের মানচিত্র পথ করে উড়াতে পেরেছিলাম। সেইখানে ধরেন জামায়াতে ইসলামীও এরাও সেখানে গিয়ে মোনাজাত ধরেছে, এরপরে সেখানে দোয়া মাহফিল হয়েছে। তারেক রহমান কেমন করে সেখানে মোনাজাত ধরতে গেলেন আমি বুঝতে পারছি না। এখন অনেকেই বলবেন যে জামায়াতের রাজনীতি আর বিএনপির রাজনীতির মধ্যে কি তফাৎ? এই বিএনপি তো রাজনীতিতে জামায়াতকে প্রতিষ্ঠিত করেছে, জামায়াত এবং বিএনপি হাত ধরাধরি করে চলে এসেছে, বরাবরই জামায়াতের ঘাড়ের উপর চড়ে বিএনপি ক্ষমতায় এসেছে বা রাজনীতি করেছে, এগুলো আমি অস্বীকার করি না। কিন্তু সবকিছুর উপরেও তো বিএনপির ভেতরে একটি অংশ আছে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, কিংবা বাঙালি জাতীয়তাবাদ, আমাদের যে নিজস্ব সংস্কৃতি, এগুলোতে বিশ্বাস করে, এরকম একটি তো ধারা বাংলাদেশে রয়েছে, বিএনপির মধ্যে রয়েছে। খালেদা জিয়া নিজে যে কাজটি করেননি কোনোদিনও, শহীদ বেদিতে গিয়ে মোনাজাত ধরেননি, যে কাজটি খালেদা জিয়া করেননি যে সেখানে দোয়া মাহফিলের আয়োজন, কারণ এটি কোনো, আমি শুরুতেই বলেছি, এটি কোনো কোনো কবরস্থান নয়, এটি কোনো দোয়া মাহফিলের জায়গা নয়। এটি আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে যে আমরা একটা জাতি, তার একটি প্রতীক। এই পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে একজন বাঙালি আছে সেখানে একটি শহীদ মিনার নেই। এই পৃথিবীতে সত্যি আপনারা নিজেরা খোঁজ নিয়ে দেখুন, এই পৃথিবীতে এমন একটি দেশও আপনি খুঁজে পাবেন না যেই দেশে একটি বাঙালি আছে সেই দেশে আমাদের জন্য একটা শহীদ মিনার আছে, কারণ এটি আমাদের জাতিসত্তার প্রতীক। এখন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যখন সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি মোনাজাত ধরেননি, সেখানে কিন্তু রাষ্ট্রীয় শিষ্টাচার হিসেবে তিনি পুষ্পস্তবক অর্পণ করে এসেছেন। হঠাৎ কেন শহীদ মিনারে তাদেরকে মোনাজাত ধরতে হলো? দেখুন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যখন প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, আমি কিন্তু মানে খুব যে আশাবাদী হয়েছি তা নয়, কিন্তু আমি নিশ্চয়ই বিএনপিকে খুব ভালোভাবে মনিটর করছি, তাদের দৃষ্টিভঙ্গিটি বোঝার চেষ্টা করছি, কারণ যে বাস্তবতায় দাঁড়িয়ে তারা আজকে ক্ষমতায় এসেছে, সেই বাস্তবতাটা যদি তারা ভুলে যায়, তাহলে যে পথে গিয়েছে আওয়ামী লীগ, সেই পথে যাবে কিন্তু বিএনপি। এটি তারা বুঝবে কি আমি জানি না। কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান বলেছিলেন, এই দেশটি আমাদের সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, এই দেশের
সব ধর্মের মানুষের প্রধানমন্ত্রী তিনি। এমনকি তিনি একথাও বলেছিলেন, যারা তাকে ভোট দিয়েছেন, যারা দেননি, এমনকি যারা ভোট বর্জন করেছেন, তিনি তাদেরও প্রধানমন্ত্রী। এ কথাটা তিনি কিন্তু সত্য বলেছেন। এই কারণে যে আওয়ামী লীগের অনেক মানুষ কিন্তু বিএনপিকে এবার ভোট দিয়েছে, কারণ তারা আতঙ্কিত বোধ করেছে যে এই রাজাকার গোষ্ঠী বাংলাদেশে শাসন করবে, এটি কেউ মানতে পারেনি। পুরো জাতি একটা অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছিল এই ভেবে যে জামাত বোধহয় সত্যি সত্যি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে এসছে। সেখানে তারেক রহমান একটি বিরাট জনগোষ্ঠীকে কিন্তু এই মোনাজাত ধরার মধ্য দিয়ে হতাশ করেছেন। এখন অনেকেই বলবে এই মোনাজাত ধরার মধ্যে কি অসুবিধা আছে? আপাতত কোনো অসুবিধা নেই, কিন্তু ইন লং টার্ম এটা বিরাট বড় অসুবিধা। দেখুন, এই এই বিএনপি আমাদের সংবিধানের মৌলিক পরিবর্তন করেছিল। সেখানে তারা ইসলামিকীকরণ করেছিল। এখন যখন প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মোনাজাত ধরেন, এটি পরবর্তীতে রাষ্ট্রীয় শিষ্টাচারের অংশ হিসেবে তারা তৈরি করে নেয় কিনা, এটি কিন্তু এই ভাবনাটি অমূলক নয়। এবং সেটি যদি হয়ে থাকে, তাহলে দেখুন তিনি যে প্রথম দিনের ভাষণে তিনি বলেছিলেন এই দেশটি সব মানুষের, সব ধর্মের, সব মতের মানুষের। তাহলে তিনি মুখে একটি বলছেন, কর্মকাণ্ড করছে কিন্তু আরেকটি, ওই ইসলামিকীকরণের দিকেই তিনি অগ্রসর হচ্ছেন। যেটি জঙ্গি নেতা, আমি বলি মব রাজা ডক্টর ইউনূস শুরু করেছিলেন, ইসলামিক সবগুলো শক্তিকে মাঠে নামিয়ে সারা দেশে যে জঙ্গিপনা, যে তাণ্ডব গত 18 মাসে মানুষ দেখেছে, সেটি সেই ইউনূসের ওই তাণ্ডব, ইউনূসীয় ওই তরিকা এখন তারেক রহমান তার ঘাড়ে করে নিয়ে এসে আমাদেরকে চোখে একটা প্রলেপ দিয়ে বাস্তবায়ন করছেন কিনা, এই প্রশ্নটি আমি আজকে রাখলাম। এবং সেটি যদি সত্যি সত্যি হয়, এই দেশের যেই মৌলিক ফাউন্ডেশন, যেটা 71-এর মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম, তার ভাগিদার কিন্তু বিএনপিও। কারণ এই দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধর ঘোষকের দাবিদার এই দলের যে ফাউন্ডার, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এবং এই দল সেই মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক, এই এই কেতাবই কিংবা এই তরিকাটি কাজে লাগিয়ে, এই খেতাবটি কাজে লাগিয়ে তারা বাংলাদেশে রাজনীতি করে। এবং সেই জন্য কিন্তু এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনে অনেক মানুষ আশা করেছে, মানে খড়কুটোর মতো বিএনপিকে আঁকড়ে ধরেছে যে অন্তত এই দলটি তো কিছু হলেও মুক্তিযুদ্ধের কথা বলে, তাহলে হয়তো অ্যাটলিস্ট আমরা ওই রাজাকারদের, ওই জামাতিদের হাত থেকে দেশটিকে বাঁচাতে পারবো। তাহলে এই যাদের চিন্তা ভাবনা ছিল, তাদেরকে তারেক রহমান একটি বিরাট চপেটাঘাত করলেন। আমি অনেককেই বলতে শুনেছি যে তারা এই এই দৃশ্য দেখে তারা খুবই হতাশ বোধ করছেন। যদিও বিএনপিকে নিয়ে এখনো চূড়ান্ত মন্তব্য করার সময় হয়নি, কারণ মাত্র 1 সপ্তাহ হলো দলটি দায়িত্ব নিয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, এখনই মূল্যায়ন করার সময় হয়নি। কিন্তু আমরা যদি ওই যে মর্নিং শোজ দ্য ডে, আমি অবশ্য এটা তো বিলিভ করি না যে সকালবেলা, বিশেষ করে আমি যে যে শহরে থাকি নিউ ইয়র্কে, এখানের আবহাওয়া খুবই আনপ্রেডিক্টেবল। সকালে ঝকঝকে রোদ, কিন্তু বাইরে বের হলেই আপনাকে কনকনে ঠান্ডা আপনাকে একদমই চাবুকের মতো আঘাত করবে। কিংবা আপনি দেখলেন দুপুর বেলায় একদমই মেঘলা, বিকেল বেলায় আবার কড়কড়া সূর্য উঠে গেল। ফলে ওই মর্নিং শোজ দ্য ডে আমরা বলতে পারছি না। আর বাংলাদেশ এখন যেভাবে করে ভূ রাজনৈতিক ভূ রাজনৈতিক একটা গভীর চক্রান্তের মধ্যে পড়েছে, সেইখানে দাঁড়িয়ে চূড়ান্ত কিছু বলা যায়ও না। কিন্তু বিএনপির রাজনীতিতে এই যে মৌলিক একটা, তারা যে বাংলাদেশের সংস্কৃতিতে এই মোনাজাতের ফর্মুলা, মোনাজাতকে একটা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় আচার হিসেবে যদি প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে কিন্তু বিপুল সংখ্যক মানুষের সমর্থন তারা হারাবে। বিশেষ করে দেখুন, যেদিন শপথ গ্রহণ করলেন, আমি সেদিন কিছু বলিনি, সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে শুধুই মাত্র কুরআন তিলাওয়াত হলো, কোনো বেদ থেকে পাঠ করা হলো না। মানে হিন্দু, খ্রিস্টান, কোন কারো, বৌদ্ধ, কারো কোনো পবিত্র গ্রন্থ থেকে
কোনো বাণী তারা প্রচার করলো না। শুধুমাত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে তারা শপথ গ্রহণের অনুষ্ঠানটি শুরু করলো। এরপরে আ রাষ্ট্রীয় ভাষণ যেদি তারেক রহমান দিলেন, সেখানে তিনি বললাম তুইও সুন্দর, সুন্দর কথা বলেছেন। সেটি দেখে অনেকেই হয়তো একটু আশ্বস্ত হয়েছেন। কিন্তু এই যে তিনি মোনাজাত ধরলেন, তারপরে শহীদ বেদিতে ১ম বারের মতো সেই ৫২ সাল থেকে আজ পর্যন্ত কোনদিনও যে কাজটি হয়নি, তিনি সেখানে দোয়া মাহফিলের আয়োজন করলেন। আমি মনে করি এটি মানুষকে যেমন শুধু হতাশই করেনি, বিএনপির জন্য একটি ধরেন হয়তো মানুষ এখনই প্রতিক্রিয়া জানাবে না। কিন্তু এরকম যদি তারা করতে থাকে, তার খেসারত কিন্তু তাদেরকে দিতে হবে। আওয়ামী লীগকে খেসারত কিন্তু দিতে হয়েছে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। কারণ আওয়ামী লীগ যে বড় সুযোগটি পেয়েছিল ২০০৮ এর নির্বাচনের মধ্য দিয়ে, এরকম বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে তারা যে কাজগুলি করতে পারত, কিন্তু করেনি। এই মা ধর্মীয় বিষয়গুলোকে রাষ্ট্রের ভিতরে এমনভাবে তারা প্রবেশ করিয়েছে যে শেষ পর্যন্ত কিন্তু এরাই তাদেরকে দংশন করেছে। আজকে বিএনপি যদি মনে করে এরকম ধর্মীয় বিষয়গুলো ইসলামিকীকরণের মধ্য দিয়ে তারা যদি ক্ষমতাকে পাকাপোক্ত করবে এরকমটা যদি ভেবে থাকে, বাংলাদেশের মানুষ এমনটি নয়। হয়তো তারা স্লো মোশন এ ধীর গতিতে ওদিকে অগ্রসর হতে পারবে। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশ চায়। যেটি এই ৫ই আগস্টের পরে আমরা দেখেছি খুব অল্প সংখ্যক মানুষ 1% 2% হবে কিনা আমার সন্দেহ। যারা বাংলাদেশটিকে একটি জঙ্গি রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র করতে করতে চেয়েছিল এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে। ডক্টর ইউনূস নিজে একজন ধর্মে বিশ্বাসী মানুষ নন। তিনি নাস্তিক একজন মানুষ। সে মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে নানান তরিকায় ওই ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করেছেন। আজকে তারেক রহমান তাকে আমার তো দেখতে ভালোই লাগে। তিনি প্রধানমন্ত্রী, তার সঙ্গে তার স্ত্রী রয়েছেন, তার কন্যা রয়েছেন। এই দৃশ্য দেখতে আমি বিশ্বাস করি সবারই ভালো লাগে। কিন্তু তিনি যখন ওই মোনাজাতের দিকে যান, তখন এটি সন্দেহ তো বাড়ায়ই, অবিশ্বাসও বাড়ায়। আমি আশা করি আ ধর্মকে আ রাষ্ট্র থেকে আলাদা রাখবেন। আ এটি যদিও বিএনপি কোনোদিনও করেনি এই কাজটি। আ আশা করাটা কতখানি ঠিক আ সেটিও আমি জানি না। কিন্তু ২৪ এর বাস্তবতায় দাঁড়িয়ে যারা নিজেদেরকে সংশোধন করতে না পারবে, নতুন রাজনৈতিক ধারা সৃষ্টি করতে না পারবে, তারাই কিন্তু লুজার হবে। দেখুন তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে তিনি অনেকগুলো ঘোষণা দিয়েছেন যেগুলো বেশ প্রশংসিত হয়েছে। তিনি আ রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করছেন না। যদিও তার ব্যক্তিগত গাড়িটি বুলেট প্রুফ। তিনি আ ফলে তার নিরাপত্তার জন্য আমি জানি যে যতটুকু আমি জানি তাতে করে বলতে পারি তার জীবন কিন্তু খুব একটা আ আ মানে নিরাপদ নয়। খুবই নানান জায়গা থেকে তার জীবন যথেষ্ট পরিমাণে ঝুঁকিতে। তো তিনি ব্যক্তিগত মানে তার রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করছেন না। যানজট এড়ানোর জন্য সচিবালয়ে তিনি অফিস করছেন। তার দলের লোকেরা, মন্ত্রীরা, এমপিরা কেউ প্লট নেবে না। এগুলো কিন্তু মানুষ অনেক প্রশংসা করেছে। মানুষ ভেবেছে নিশ্চয়ই বিএনপি একটা নতুন ধারার রাজনীতি তৈরি করতে যাচ্ছে। কিন্তু সেই নতুন ধারা কি ইউনূসের ওই নতুন ধারা? যে ইউনূস যেই দেশটিকে আমাদেরকে জঙ্গিদের হাতে তুলে দিতে চেয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একেবারে এমনই হুমকিতে ফেলে দিয়েছিল যে মানুষ দম বন্ধ করার একটা পরিস্থিতির মধ্যে পড়েছিল। সেখান থেকে বিএনপিকে যে খড়কুটোর মতো মানুষ ধরেছে, বিএনপি কি মানুষের এই বিশ্বাসটুকু রাখবেন?